জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্স প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, দৌলতপুর কলেজ, লেকচারার, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্সের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক অ্যান্ড রিটার্ন অর্থাৎ ঝুঁকি এবং আয় নিয়ে আলোচনা করব। এখানে রিস্ক হলো ঝুঁকি এবং আয়, রিটার্ন মানে এখানে আয়। ফিনান্সের ভাষায় রিটার্ন বলতে আয়কে বোঝায়। রিটার্ন বিনিয়োগ প্রকল্প থেকে যে পরিমাণ ক্যাশ ইনফ্লো হচ্ছে, যে পরিমাণ টাকা ব্যাক আসছে, সেটাকে আমরা রিটার্ন বলি, সেটাকে আমরা ফিনান্সের ভাষায় আয় বলি। আর রিস্ক এখানে ঝুঁকি, অর্থাৎ ঝুঁকি এবং আয় তৃতীয় অধ্যায়ে আলোচনা করা আছে প্রিন্সিপালস অফ ফিনান্সের। সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রয়োজনে আমার কথা খাতায় নোট করে নেবে, পাশাপাশি একটা বইয়ের সাহায্য নেবে, এভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমরা কম বেশি ঝুঁকি এবং আয় অর্থাৎ রিস্ক এবং রিটার্ন এই দুটো ওয়ার্ড শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত আছে। ঝুঁকি বলতে কি বোঝায়, আয় বলতে কি বোঝায়। প্রথমে আমরা আলোচনা করব ঝুঁকি, তারপরে আলোচনা করব আয়। ঝুঁকি কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং এই কথাটি শুনলেই মনের ভিতর একটি অজানা আতঙ্ক কাজ করে। ঝুঁকি কি না কি একটি ঘটনা ঘটতে পারে যেটা আমার ক্ষতি করতে পারে। অর্থাৎ ঝুঁকি বলতে গেলে একটা সবসময় প্রতিকূল কোনো ঘটনা ঘটার অনিশ্চয়তা, প্রতিকূল কোনো ঘটনা ঘটবে যে ঘটনাটা আমার জন্য অনুকূল না, আমার ক্ষতি সাধন করবে, এরকম একটি কনসেপ্ট, ধারণা মনের ভিতরে কাজ করে। তাহলে ঝুঁকির সাথে একটা অনিশ্চয়তা কাজ করে, বা আমি যে পরিমাণ আশা করছি সেই ধরনের ঘটনা ঘটবে না, অন্যরকম করে ঘটবে, এরকম একটা জিনিসকে আশা করি। এরকম একটা জিনিসকে বোঝানো হচ্ছে ঝুঁকি দ্বারা। এটা সবাই আমরা অনুভব করি। তো সেই ব্যাপারটি আজকে নিয়ে আলোচনা করব একটু তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা ঝুঁকি বলতে কি বোঝাই বা ঝুঁকি কাকে বলে সেইটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই লিখে নাও, রিস্ক ইজ দ্য চান্স, রিস্ক ইজ দ্য চান্স অফ unfavorable event will occur। অর্থাৎ আনফেভারেবল ইভেন্টস প্রতিকূল ঘটনা, উইল অকার মানে ভবিষ্যতে ঘটবে, এই ধরনের ঘটনা ঘটার চান্স মানে সম্ভাবনাকে আমরা বলছি ঝুঁকি। অর্থাৎ যে ঘটনার দ্বারা ঘটনাটা আমার অনুকূলে হবে না, আমি যেরকম করে আশা করছি সেরকম না হয়ে অন্যরকম হবে, অর্থাৎ সেটা আমার জন্য প্রতিকূল হবে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে বলা হচ্ছে ঝুঁকি। এটা হলো সামগ্রিক অর্থে ঝুঁকির সংজ্ঞা হলো যে প্রতিকূল কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা বলছি ঝুঁকি। কিন্তু ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটাকে আরও স্পেসিফিক করতে হবে, অর্থাৎ আরও সুনির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করতে হবে। সেজন্য ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে লিখে নেও, রিস্ক ইজ দ্য চান্স অফ ফিনান্সিয়াল লস। ফিনান্সের ভাষায় ফিনান্সিয়াল লস উইল অকার। ফিনান্সিয়াল লস উইল অকার।
তাহলে ফিনান্সিয়াল লস আর্থিক ক্ষতি উইল অকার, অর্থাৎ আর্থিক ক্ষতি ঘটনা ঘটার চান্স সম্ভাবনাকে আমরা বলছি ঝুঁকি। ফিনান্সিয়াল লস আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হবে কোনো ঘটনার দ্বারা, সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা বলছি ঝুঁকি। ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সেটাকে আমরা ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি বলি, অর্থাৎ যে ঘটনার দ্বারায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা হই সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা বলি ঝুঁকি। ঝুঁকিকে যদি আরও স্পেসিফিক করতে চাই তাহলে অন্যভাবে লিখি সংজ্ঞা, রিস্ক ইজ দ্য difference between risk is the difference between actual return and expected return, actual return and expected return from an investment প্রজেক্ট। অর্থাৎ এইখানে ঝুঁকির সংজ্ঞাটাতে আমরা এভাবে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট, কোনো বিনিয়োগ প্রকল্প থেকে অ্যাকচুয়াল রিটার্ন প্রকৃত আয় এবং এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয়, এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ কোনো বিনিয়োগ প্রকল্প থেকে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের পার্থক্যকে আমরা বলছি ঝুঁকি। তাহলে ঝুঁকিকে যদি আরও স্পেসিফিক করতে চাই, কোনো বিনিয়োগ প্রকল্পে আমি যে পরিমাণ আয় আশা করছি এবং প্রকৃতপক্ষে যে পরিমাণ আয় সংগঠিত হচ্ছে, এই দুটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে আমরা বলছি ঝুঁকি। এইটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দিতে চাই, ধরে নিলাম একটা প্রকল্পে থেকে আমার প্রত্যাশিত আয় হলো টাকা 15,000 এবং অ্যাকচুয়াল আয় হচ্ছে, সেখানে প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করার পরে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল আয় হচ্ছে 10,000 টাকা। তাহলে এইখানে ঝুঁকি কত হবে বলতে পারবা? এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 15,000 টাকা, 5,000। তাহলে এইখানে রিস্ক কত হলো? 5,000 টাকা। তাহলে এখান থেকে আরও স্পেসিফিক হয়ে গেলাম ঝুঁকি কাকে বলে বা ঝুঁকি কিভাবে মেজার করা যায়। সেটা হলো যে আমি একটা বিনিয়োগ প্রকল্পে আশা করছি আমার লাভ হবে, প্রফিট হবে 15,000 টাকা, কিন্তু প্রকল্পটা বাস্তবায়ন করার পরে, হিসাব করার পরে সেখানে দেখা যাচ্ছে আমার প্রকৃতপক্ষে আয় হচ্ছে 10,000 টাকা। প্রত্যাশিত আয় 15,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে আয় হচ্ছে 10,000 টাকা। তাহলে এইখানে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের যে পার্থক্য হচ্ছে 5,000 টাকা। তাহলে এইখানে আমার ঝুঁকি কত? এই প্রজেক্ট থেকে এই প্রজেক্টের ঝুঁকি হচ্ছে 5,000 টাকা। তাহলে সংজ্ঞার সাথে মিলছে, সেটা হচ্ছে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে পার্থক্য, সেটা আমরা ঝুঁকি। যদি আরও অন্যভাবে দেখতে চাই, এখানে ধরে নিলাম যে অন্যভাবে যদি চিন্তা করি, ধরে নিলাম যে প্রত্যাশিত আয় হলো 22,000 টাকা এবং প্রকৃত আয় হলো 20,000 টাকা। তাহলে এইখানে ঝুঁকি কত হচ্ছে? এইখানে ঝুঁকি ডিফারেন্স যদি করি তাহলে হচ্ছে 2,000 টাকা। তাহলে আমার ঝুঁকিটা সবসময় পরিবর্তনশীল হচ্ছে, অর্থাৎ আমি যে পরিমাণ আয় আশা করছি সেই পরিমাণ আয়টা পরিবর্তনশীল হচ্ছে। এই প্রজেক্টটা হচ্ছে 5,000 টাকা আমার ঝুঁকির পরিমাণ, মানে আমি যে আয় করছি এবং প্রকৃত আয়ের যে পার্থক্য সেটা হলো 5,000 টাকা, এখানে হচ্ছে 2,000 টাকা। তাহলে আমি যে পরিমাণ আয় করছি, এই আয়ের যে প্রকৃতপক্ষে সেই পরিমাণ না ঘটে কম বা বেশি ঘটছে, এই ঘটার প্রেক্ষিতে আমার যে প্রত্যাশিত আয়টা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি ঝুঁকি। সেটাও লিখে নাও। ঝুঁকিকে যদি আরও অন্যভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে লিখে নাও, রিস্ক is the variability. Risk is the variability of expected return.
এক্সপেক্টেড রিটার্ন, সেটা আমরা এই সংজ্ঞার মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতাকে আমরা বলছি ঝুঁকি। ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে অন্যভাবে বলা যায় প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা। আমি প্রত্যাশা করছি 15,000 টাকা আয় হবে, কিন্তু আয় সংগঠিত হচ্ছে 10,000 টাকা প্রকৃতপক্ষে। তাহলে সে প্রকৃতপক্ষে আয় সংগঠিত 10,000 টাকায়, ডিফারেন্স হলো 5,000 টাকা। এইখানে আয় প্রত্যাশা করছি 22,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে আয় হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 2,000 টাকা। তাহলে আমার প্রত্যাশিত আয় সবসময় কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। এই পরিবর্তনশীল হওয়াটাকেও কিন্তু আমরা বলি ঝুঁকি। অর্থাৎ আমি যে পরিমাণ আয় আশা করছি প্রকৃতপক্ষে সেই পরিমাণ না হয়ে কম বা বেশি হচ্ছে, এই কম বা বেশি হওয়াকে আমরা বলি ঝুঁকি। তাহলে সবাই ঝুঁকি সম্বন্ধে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব রিটার্ন নিয়ে। ঝুঁকি পরিমাপ করা হয় সাধারণত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে। ঝুঁকি পরিমাপ করা হয়। ঝুঁকি পরিমাপের যে স্ট্যাটিস্টিক্যাল টুলস, সাধারণত এখানে দুটো টুলস ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমরা সিগমা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটার বাংলা হচ্ছে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা ঝুঁকি পরিমাপ করে থাকি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা যত বেশি হবে, রিস্কটা তত বেশি হবে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা যত কম হবে, রিস্কটা তত কম হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বেশি হলে রিস্কটাও বেশি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কম হলে রিস্কটাও কম হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস হুইচ ইজ মেজার্স দ্য রিস্কিনেস অফ এ প্রজেক্ট। একটি প্রজেক্টের ঝুঁকি পরিমাপ করার জন্য একটা পরিসংখ্যানিক কৌশল বা স্ট্র্যাটেজি বা টেকনিক্স বা ফর্মুলা, যেটা দিয়ে আমরা একটা প্রজেক্টের ঝুঁকি পরিমাপ করা হয়ে থাকি। অন্য একটা টুলস দিয়ে করে থাকি, যেটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটা আমরা সংক্ষেপে সিভি দ্বারা প্রকাশ করি। এটাও ঠিক তাই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মানটা যদি বেশি হয় তাহলে রিস্কটাও বেশি হবে। ঠিক একইভাবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মানটা যদি কম হয় সেক্ষেত্রে রিস্কটাও কম হবে। তাহলে ঝুঁকি পরিমাপ করা খুব সহজ জিনিস। এই দুটো ফর্মুলা দিয়ে একটা প্রজেক্টের কি পরিমাণ ঝুঁকি আছে খুব সহজে আমরা বের করতে পারি অঙ্কের মাধ্যম দিয়ে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করে নিই রিটার্ন নিয়ে। এখন আমরা আলোচনা করব রিটার্ন অর্থাৎ আয় নিয়ে। একটা প্রকল্পের আয় কিভাবে পরিমাপ করা হয় এবং কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব আয় নিয়ে। তাহলে এখন আলোচনা করব আয়, রিটার্ন। ফিনান্সের ভাষায় রিটার্ন বলতে আয় বোঝায়, কিন্তু আমরা সাধারণত আয় বলতে প্রফিটকে মিন করি আর কি। প্রফিট, মুনাফা কিভাবে ক্যালকুলেশন করা হয়? মুনাফার ক্যালকুলেশন করা হয় একটা প্রজেক্টের টোটাল মোট যে আয় হয় রিটার্ন, সেখান থেকে ওই প্রকল্পের টোটাল কস্ট যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ টোটাল মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে আমরা প্রফিট পেয়ে যাই। অর্থাৎ আমরা একটা প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসি, আবার বিক্রয় করলাম। তাহলে যদি ধরে নিলাম যে ক্রয় করলাম হচ্ছে 100 টাকা দিয়ে এবং সেটাকে বিক্রয় করলাম হলো 110 টাকা, তাহলে এখানে এই যে বিয়োগ, তাহলে এখানে আমার প্রফিট কত হচ্ছে? 110 থেকে 100 টাকা বাদ দিলে 10 টাকা। এইটা হলো জেনারেলি প্রফিট বের করার ফর্মুলা। অর্থাৎ
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে মুনাফাটা বের হয়ে যায়। অর্থাৎ টোটাল আয়, আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসায় থেকে সেই পণ্যটা বিক্রয় করে যে আমার মোট লাভ হচ্ছে, সে লাভ থেকে ওই প্রকল্পের খরচ, অর্থাৎ ওই পণ্যটা ক্রয় করা বাবদ যে খরচ হচ্ছে সেই খরচটা বিয়োগ করলে যে পরিমাণ টাকা থাকছে সেটাকে আমরা বলছি মোট আয়, সেটাকে আমরা বলছি মুনাফা। তো ফিনান্সের দৃষ্টিকোণ থেকে মুনাফা একটু অন্যভাবে আমরা সংজ্ঞায়িত করব, সেটা একটু আলোচনা করে নিই। রিটার্ন কাকে বলে? রিটার্ন লিখে নেওয়ার সময় তোমরা সবাই রিটার্ন ইজ এ রিটার্ন ইজ দ্য নেট লস or gain, net loss or gain that is earned from an investment project at a specific time of period বা financial year, স্পেসিফিক ফিনান্সিয়াল ইয়ার বা স্পেসিফিক টাইম অফ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ আয় হচ্ছে যে একটি স্পেসিফিক টাইম অফ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময় ধরে যে ব্যবসা করছি সেই একটা নির্দিষ্ট সময়ে ধরে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি বিনিয়োগ প্রকল্প থেকে, অর্থাৎ কোনো একটি বিনিয়োগ প্রকল্প থেকে ওই প্রকল্পের একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 1 বছর 6 মাস বা 3 মাস একটা টাইম ফিক্স করে নিলাম, যাতে ওই সময়ের মধ্যে কী পরিমাণ লেনদেন হচ্ছে, কী পরিমাণ উৎপাদন হচ্ছে এবং বিক্রি হচ্ছে, সে সামগ্রিকভাবে ওই সময়ের মধ্যে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেই ট্রানজ্যাকশনগুলো থেকে যে নেট লস অথবা নেট গেইন হচ্ছে, সেটা যে অর্জিত হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে রিটার্ন। অর্থাৎ কোনো একটা বিনিয়োগ প্রকল্প থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট সময় ধরে ওই প্রকল্প থেকে যে পরিমাণ নেট আয় বা নেট ক্ষতি সংগঠিত হচ্ছে বা অর্জিত হচ্ছে সেটাকে আমরা বলছি রিটার্ন, আয়। তাহলে আয় হতে গেলে আমার বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ থেকে আবার সেখান থেকে যে পরিমাণ টাকা ফেরত আসছে সেই পরিমাণ টাকার সাথে ওই প্রকল্পের যে খরচ হচ্ছে সেটাকে কম্পেয়ার করে দেখব যে আমার লাভটা বেশি হচ্ছে না, আয়টা বেশি হচ্ছে না, খরচটা বেশি হচ্ছে সেইটা। অর্থাৎ এটা সাধারণত এনপিভি দিয়ে আয়টা মেজার করা হয়ে থাকে বা রিটার্ন দিয়ে মেজার করা হয়ে থাকে। রিটার্নের প্রথম অক্ষর আর, আমরা আয় ধরে নিলাম যে এটা বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল ধরে নিলাম। ধরে নিচ্ছি যে আমি কোনো একজন বিনিয়োগকারী কোনো একটি প্রতিষ্ঠানের একটি শেয়ার ক্রয় করেছে, সেই শেয়ারটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা দিয়ে ক্রয় করছে। ধরে নিচ্ছি যে সেই শেয়ারটা সে 1 বছর নিজের কাছে ধরে রাখবে, 1 বছর নিজের কাছে ধরে রাখবে, 1 বছর পরে সেটা বিক্রি করে দিবে। তাহলে আজকে ক্রয় করছে হচ্ছে 100 টাকা দিয়ে P0 বর্তমানে শেয়ার ক্রয় মূল্য, সেটা 1 বছর পরে বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মার্কেটে তার বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ সে শেয়ারটি 100 টাকায় ক্রয় করে 1 বছর পরে বিক্রয় করলো 110 টাকা দিয়ে, এবং 1 বছর ধরে রাখার জন্য কোম্পানি তাকে ডিভিডেন্ড দিল, 1 বছর পরে কোম্পানি তাকে ডিভিডেন্ড দিল হচ্ছে 3 টাকা। তাহলে এই ক্ষেত্রে ওই বিনিয়োগকারীর কী পরিমাণ আয় হলো সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আয়ের সংজ্ঞাটাকে আরও স্পেসিফিক করে বোঝানো সহজ হয়ে থাকে। তাহলে
এই ক্ষেত্রে তার খরচ হচ্ছে 100 টাকা, 1 বছর পরে সেটা বিক্রয় করে লাভ হচ্ছে 110 টাকা এবং শেয়ারটি ধরে রাখার জন্য সেখানে কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছে 3 টাকা। তাহলে লাভ কত হবে বলতে পারবা কি? প্রফিট কত হবে বা আয় কত হবে? এটা বের করার একটি ফর্মুলা আছে, সেটা হলো এরকম: D1 মানে ডিভিডেন্ড, 1 বছর পরের ডিভিডেন্ড, প্লাস P0 মানে শেয়ারের পারচেজ প্রাইস, P1 1 বছর পরে শেয়ারটির বিক্রয় মূল্য, ডিভাইডেড বাই P0, আবার বট শেয়ারের ক্রয় মূল্য দিয়ে এটাকে ভাগ করতে হবে। এই উদাহরণটা যদি আমি এখানে বসাতে চাই, আমি 1 বছর পরে ডিভিডেন্ড পাচ্ছি 3 টাকা, শেয়ারের ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য, ফর্মুলাটা ভুল হয়ে গেছে, এইখানে হবে বিক্রয় মূল্য, এইখানে হবে ক্রয় মূল্য, এইটা হবে বিক্রয় মূল্য, এইটা হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সেটাকে আবার ভাগ করতে হবে বিক্রয় মূল্য দিয়ে 100 টাকা দিয়ে। ভাগ করলে আমি কীরকম রেজাল্ট পাচ্ছি? 3 টাকা, এটা ডিফারেন্ট করলে হচ্ছে 10 টাকা, ডিভাইডেড বাই 100, যোগ করলে 13 ডিভাইডেড বাই 100। আমরা যদি ভাগ করি তাহলে হবে 1.3। এটাকে যদি পার্সেন্টেজে দেখাতে চাই তাহলে 100 দ্বারা গুণ করলে 13%। তাহলে সংজ্ঞার সাথে মিলছে কিনা সেটা একটু খেয়াল করে দেখো। সংজ্ঞা হচ্ছে যে কোনো বিনিয়োগ প্রকল্প থেকে, একটা বিনিয়োগ প্রকল্প থেকে যে পরিমাণ নেট আয় বা নেট লস অর্জিত হচ্ছে সেটাকে আমরা আয় বলছি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রকল্পে থেকে আমার আয় হচ্ছে 13%, অর্থাৎ এই প্রকল্পের ক্ষেত্রে আমার খরচ হচ্ছে 100 টাকা, আর সেখান থেকে লাভ হচ্ছে, মানে এই যে রিটার্ন বের করার ক্ষেত্রে এইখানে 2টা উপাদান আছে। লাভের ক্ষেত্রে রিটার্ন বের করার 2টা উপাদান আছে। এটা হলো ডিভিডেন্ড, একটা প্রকল্পে একটা শেয়ার যদি ক্রয় করি সেখানে ডিভিডেন্ড বাবদ যে আয় হয় সেটাকে আমরা বলি ডিভিডেন্ড, এবং শেয়ারটার ক্রয় করে বিক্রয় করতে গিয়ে যদি ক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় সেটাকে আমরা বলি ক্যাপিটাল গেন। কোনো কারণে যদি সেটা আবার ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় সেটাকে আমরা বলছি ক্যাপিটাল লস। তাহলে ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল লস যোগ বিয়োগ করলে আমার যে রেজাল্টটা বের হয় সেটাই হলো একটা রিটার্ন প্রজেক্টের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এখানে আয় হচ্ছে 13%। আবার যদি এই আয়টাকে যদি আমরা অন্যভাবে আরেকটা ফর্মুলার মাধ্যমে দেখাতে চাই, একই ফর্মুলায় যদি দেখাতে চাই যে প্রকল্প শেয়ারটি ক্রয় করছে 100 টাকায়, কিন্তু 1 বছর পরে শেয়ারটা বিক্রয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার সেখানে শেয়ারটির বিক্রয় মূল্য অনেক কমে গিয়ে তার বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, অর্থাৎ শেয়ারটি এখন বাজারে 90 টাকায় বিক্রয় হচ্ছে। তো কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে বা বিনিয়োগকারী সিদ্ধান্ত নিয়েছে যে 1 বছর ধরে রাখবে, তারপরে শেয়ারটি বিক্রয় করে দিবে। তাহলে 1 বছর ধরে রাখার জন্য শেয়ারটি থেকে লাভ পাইল 3 টাকা এবং বিক্রয় করলে তাকে বিক্রয় করতে হচ্ছে 90 টাকায়। তাহলে এই উদাহরণটা যদি আমি আবার ফর্মুলাতে পুট করি তাহলে আমার কীরকম রেজাল্ট আসতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি, আয়টা কীরকম আসতে পারে। তাহলে এই উদাহরণটা যদি আমি আবার ফর্মুলাতে পুট করি তাহলে আমার ডিভিডেন্ড হচ্ছে 3 টাকা, আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, ডিভাইডেড বাই আবার 100 দিয়ে ভাগ করি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে বিয়োগ করলে 90 থেকে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাসে মাইনাসে -10 হচ্ছে, নিচে হচ্ছে 100। আবার যদি বিয়োগ করি তাহলে -6, নিচে হচ্ছে 100, ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 0.06, মাইনাস হবে সামনে -0.06। এটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই 100 দ্বারা গুণ করলে -6%। তাহলে কি এবার লাভ হলো না লস হলো? তাহলে লস হচ্ছে কত? 6%। তাহলে এইখানে লাভ হচ্ছে 13%, এইখানে লাভ হচ্ছে 6%। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে লিখেছি রিটার্ন ইজ দ্য নেট লস অর গেন। তাহলে গেন বলতে কি বোঝাচ্ছে, লস বলতে কি বোঝায়, বুঝতে পারলাম কি? তা রিটার্নটা যে সবসময় লাভই হবে
গেইনই হবে তা না, অনেক সময় লসও হতে পারে। তাই একটা প্রকল্প থেকে একটা নির্দিষ্ট সময় ধরে ওই প্রকল্প থেকে যে নেট লাভ বা নেট লস অর্জিত হয় সেটাকে আমরা বলছি ঝুঁকি। আর ঝুঁকি পরিমাপ করার জন্য সাধারণত এই ফর্মুলাটা সেটাকে আমরা বলছি আয়। আর আয় নির্ণয়ের জন্য আমরা এইভাবে একটা ফর্মুলা ইউজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্কটা কীরকম, রিস্ক এবং রিটার্নের মধ্যে রিলেশনশিপ। অর্থাৎ প্রশ্ন হচ্ছে রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক কীরকম। সবাই কি বলতে পারবা সম্পর্কটা কীরকম ঝুঁকি এবং আয়ের মধ্যে? তাহলে প্রশ্ন হচ্ছে রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করব। এই সম্পর্কটা বোঝানোর জন্য আমি একটি চিত্র অঙ্কন করব। চিত্রটা এরকম, এই পাশে হচ্ছে রিস্ককে সাধারণত বেটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর এই পাশে হচ্ছে রিটার্ন, রেট অফ রিটার্ন, আয়ের হার, রেট অফ বা এক্সপেক্টেড রিটার্ন, রেট অফ রিটার্ন, যেটা আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ এক্সপেকটেশন দিয়ে প্রকাশ করতে পারি, রেট অফ রিটার্ন। চিত্রটা এরকম আঁকায়, এটাকে আমরা বলি সিকিউরিটি মার্কেট লাইন। এই পাশটা হচ্ছে আয়ের হার, যা আমরা অঙ্কের মাধ্যমে দেখালাম, একটা 13%, একটা 6%, -6%, সেইটা হলো রেট অফ রিটার্ন, আয়ের হার, রিটার্ন যেটা। আর এই পাশে হচ্ছে হরিজন্টালি হচ্ছে রিস্ক, ভার্টিক্যালে রেট অফ রিটার্ন, হরিজন্টালি রিস্ক, যেটা বেটা চিহ্ন দিয়ে প্রকাশ করছি। ধরে নিলাম যে এই ক্ষেত্রে বেটার ঝুঁকির পরিমাণ 1, এইখানে হচ্ছে 1.5, এইটা হচ্ছে 2। এই ক্ষেত্রে আয় রিটার্ন প্রথম 8% ধরে নিলাম, এটা 2 ধরে নিলাম, রিটার্ন 2, 10%, আর এইটা এখানে উপরে আছে হলো রিটার্ন 3, 12%, এইটা হলো 0। তাহলে ভার্টিক্যালি রেট অফ রিটার্ন, হরিজন্টালি রিস্ক, তাহলে এর মধ্যে সম্পর্কটা কি, রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে সম্পর্ক কি বলতে পারবা? কীরকম সম্পর্ক? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সম্পর্ক, ইনভার্স রিলেশন না আপওয়ার্ড রিলেশন, স্ট্রেট রিলেশন? বোঝা যাচ্ছে যে কার্ভটা উপরের দিকে গেছে, অর্থাৎ এইখানে আমার ঝুঁকি যখন 1 তখন আয় হচ্ছে 8%, ঝুঁকি বেড়ে গিয়ে যখন হচ্ছে 1.50 তখন আয় বেড়ে গিয়ে হচ্ছে 10%, এইখানে ঝুঁকি বেড়ে গিয়ে যখন 2 হচ্ছে তখন আয় বেড়ে গিয়ে হচ্ছে 12। তাহলে কি বুঝলাম? ঝুঁকিও বাড়ছে, আয়ও বাড়ছে। তাহলে ঝুঁকির সাথে আয়ের সম্পর্ক কি? ঝুঁকির সাথে আয়ের সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক, অর্থাৎ ঝুঁকি বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পাবে, ঝুঁকি হ্রাস পেলে আয় হ্রাস পাবে। অর্থাৎ ঝুঁকি, একটা প্রজেক্টের ঝুঁকি এবং কোনো একটা শেয়ারের আয়, ঝুঁকি এবং আয়ের যে সম্পর্ক, এই সম্পর্ক যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলি সিকিউরিটি মার্কেট লাইন। সেই সিকিউরিটি মার্কেট লাইন দিয়ে আমরা ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ককে বোঝানোর চেষ্টা করেছি বা বোঝানো হয়েছে। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক সমমুখী, অর্থাৎ রিস্ক যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে রিটার্নও কী হবে?
রিটার্নও বৃদ্ধি পাবে। একইভাবে রিস্ক যদি হ্রাস পায় সেক্ষেত্রে রিটার্ন কী হবে? রিটার্নও হ্রাস পাবে। তাহলে ঝুঁকি এবং আয়ের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে সমমুখী। অর্থাৎ ঝুঁকি বৃদ্ধি পেলে রিটার্নও বৃদ্ধি পাচ্ছে, ঝুঁকি হ্রাস পেলে রিটার্নও হ্রাস পাচ্ছে। ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি। এখন আলোচনা করব এই ঝুঁকির প্রতি বিনিয়োগকারীদের মনোভাবটা কী, অর্থাৎ কয় ধরনের বিনিয়োগকারী থাকে ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে, বা ঝুঁকির প্রতি তার আচরণটা কীরকম, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন আলোচনা করব টাইপস অফ, নতুন আরেকটা কোশ্চিন, টাইপস অফ ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারীর প্রকারভেদ। এখান থেকে আমরা একটু নির্ণয় করার চিন্তা করছি যে এখানে তিনটা সম্পর্ক দেখানো হয়েছে, ঝুঁকি কম, মধ্যম আর বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারী হলো তিন রকম। একটা হচ্ছে রিস্ক, প্রথম বিনিয়োগকারী হচ্ছে রিস্ক অ্যাভার্স, অর্থাৎ ঝুঁকি পরিহারকারী। রিস্ক অ্যাভার, ঝুঁকি পরিহারকারী, অর্থাৎ এই ধরনের বিনিয়োগকারীরা ঝুঁকি সবসময় পরিহার করতে চায় কিন্তু লাভ সবসময় বেশি নিতে চায়, অর্থাৎ ঝুঁকির চাইতে তার লাভের পরিমাণটা সবচাইতে বেশি হবে। অর্থাৎ ঝুঁকি নিবে কিন্তু রিটার্নটা হবে সবচাইতে বেশি, ম্যাক্সিমাম রিটার্ন মিনিমাম রিস্ক। ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী না, অর্থাৎ ঝুঁকি কম হয়ে কিভাবে লাভটা তার বেশি হবে, এরকম মনোভাবকারী বিনিয়োগকারীকে আমরা বলছি রিস্ক অ্যাভার্স বা ঝুঁকি পরিহারকারী বিনিয়োগকারী। আর 2 নম্বর হচ্ছে রিস্ক ইনডিফারেন্ট। এই ধরনের বিনিয়োগকারীরা ঝুঁকির প্রতি নিরপেক্ষ থাকে, অর্থাৎ ঝুঁকি বাড়লেও বা কমলেও তাদের এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ঝুঁকির প্রতি তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ঝুঁকি বাড়লেই কোনো সমস্যা নেই, কমলেও কোনো সমস্যা নাই, তাদের আয় যেটা হচ্ছে সে আয়টা যাতে সবসময় কনস্ট্যান্ট থাকে। আর এক ধরনের বিনিয়োগকারী আছে, সেটা হচ্ছে রিস্ক সেকার বা রিস্ক সেকিং, ঝুঁকি গ্রহণকারী বিনিয়োগকারী। এই ধরনের বিনিয়োগকারীরা হচ্ছে ঝুঁকিকে খুব ঝুঁকি গ্রহণ করতে মজা অনুভব করে, ঝুঁকিকে তারা লোভনীয় ব্যাপার মনে করে বা ঝুঁকি গ্রহণ করতে পছন্দ করে। অর্থাৎ লাভ যাই হোক, ঝুঁকি আমার বেশি হলে সমস্যা নেই, অর্থাৎ বেশি লাভে কম ঝুঁকি হলেও তাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা 3 ধরনের বিনিয়োগকারী পাচ্ছি। 3 ধরনের বিনিয়োগকারীর মধ্যে এই যে রেখার মাধ্যমে যে বিনিয়োগকারীকে প্রকাশ করা হচ্ছে, এই ধরনের বিনিয়োগকারীকে আমরা বলছি রিস্ক ইনডিফারেন্ট, অর্থাৎ নিরপেক্ষ বিনিয়োগকারী। আর এই ধরনের বিনিয়োগকারীকে আমরা বলছি হলো রিস্ক অ্যাভার্স, আর এই ধরনের বিনিয়োগকারীকে আমরা বলছি হলো রিস্ক সিকিং, অর্থাৎ ঝুঁকি গ্রহণকারী। তাহলে দেখা যাচ্ছে যে রিস্ক অ্যাভার্স বিনিয়োগকারীরা বৈশিষ্ট্য হলো যে তারা ঝুঁকির পরিমাণ যত বেশি হবে আয়ের পরিমাণটা তত বেশি হতে হবে, ঝুঁকির পরিমাণ যদি কম হয় তাহলে আয়ের পরিমাণটাও কম হতে হবে, এই ধরনের বিনিয়োগকারী। আর রিস্ক ইনডিফারেন্ট বিনিয়োগকারীরা হলো যে ঝুঁকি আমার যাই হোক না কেন আয়টা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে, ঝুঁকি যদি বেড়ে যায় তবুও কোনো সমস্যা নাই, আবার ঝুঁকি যদি হ্রাস পায় তবুও কোনো সমস্যা নাই। এই ধরনের বিনিয়োগকারীকে আমরা বলছি রিস্ক ইনডিফারেন্ট বা ঝুঁকির প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিনিয়োগকারী। আর এই ধরনের বিনিয়োগকারী অর্থাৎ আয় আমার এখানে কত 8%, কিন্তু ঝুঁকি আমার কত, ঝুঁকি হচ্ছে 8%, ঝুঁকি এক আছে, 1.5 আছে, 2 আছে, অর্থাৎ ঝুঁকি বাড়লে আমার আয় যাতে 8% থাকে বা আয় কম হয়েও ঝুঁকি যদি বেশি হয় তো তাতেও আমার কোনো সমস্যা নাই। এই ধরনের বিনিয়োগকারীকে আমরা বলছি হলো রিস্ক সেকিং বিনিয়োগকারী বা ঝুঁকি গ্রহণকারী বিনিয়োগকারী।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে রিস্ক কাকে বলে সেটা নিয়ে আলোচনা করলাম বা জানলাম। সেই সাথে রিটার্ন কাকে বললে সেটা সংজ্ঞায়িত করলাম বা চিহ্নিত করার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে রিটার্নটা কি, আয় কীভাবে নির্ণয় করা হয় বা কাকে বলে। সেই সাথে রিস্ক এবং রিটার্নের মধ্যে যে একটা সম্পর্ক আছে, কী ধরনের সম্পর্ক, সেটা আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তারপরে দেখানোর চেষ্টা করেছি যে রেখাচিত্রের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারী কয় ধরনের হয়ে থাকে, সাধারণত 3 ধরনের হয়ে থাকে, সেটাও কিন্তু আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত আলোচনা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। করোনাকালীন সময়ে যথাসম্ভব বাইরে না যাওয়ার চেষ্টা করবে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করবে এবং পড়াশোনায় প্রতি মনোযোগী হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো।